আজকে আমরা আলোচনা করব 19 শতকে বাংলার শিক্ষা সংস্কার নিয়ে। 19 শতকে আমরা জানি যে সেই সময় পাশ্চাত্য শিক্ষার যে প্রচলন, তার ফলে সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কার পাশ্চাত্য শিক্ষার প্রচলনকে কেন্দ্র করেই। তো পাশ্চাত্য শিক্ষা মূলত ব্রিটিশদের হাত ধরেই এসছিল। তো ব্রিটিশদের 1857 পর্যন্ত আমাদের দেশে যারা শাসন করতো সেটা হচ্ছে একটি কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই কোম্পানি কিন্তু প্রথম দিকে ভারতীয়দের শিক্ষার ব্যাপারে একদম উদাসীন ছিল। তার কারণ তারা মনে করতো যে ভারতীয়দের শিক্ষার অগ্রগতির জন্য ব্রিটিশের অর্থ সম্পদ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। ভারতীয়দের যে ধর্মভিত্তিক শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাতে হস্তক্ষেপ করলে তারা যদি আবার সরকারের উপর ক্ষুব্ধ হয়। তাছাড়া ভারতীয়রা আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে তাদের মধ্যে যে স্বাধীন চেতনা জেগে উঠবে না, এ নিশ্চয়তাও তো নেই। সেটা আবার ব্রিটিশের বিরুদ্ধেই তা প্রযুক্ত হবে। তো সেই জন্য তারা প্রথম দিকে ওই দেশীয় শিক্ষা যেটা, সেই দেশীয় শিক্ষাকেই কিছুটা সাপোর্ট করার নীতি গ্রহণ করে, পাশ্চাত্য শিক্ষার দিকে মোটেও যায়নি। তো এই উদ্দেশ্যে আমরা দেখতে পাই যে ওয়ারেন হেস্টিংস তিনি 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে উইলিয়াম জোন্স, তিনি এশিয়াটিক সোসাইটি 1784-তে প্রতিষ্ঠা করলেন। 1792-এ দেখতে পাই জোনাথান ডানকান, তিনি বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করলেন। আবার 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন। এই সবগুলোই কিন্তু ছিল প্রাচ্য শিক্ষার কেন্দ্র। অর্থাৎ ভারতবর্ষে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, ভারতবর্ষের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল না, উইলিয়াম অ্যাডামের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতবর্ষে হিন্দুদের মধ্যে ছিল টোল আর মুসলিমদের মধ্যে মাদ্রাসা। তো এই টোল এবং মাদ্রাসাতেই মূলত শিক্ষাদান করা হতো। সেখানে আধুনিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো পড়ানো হতো না। সেখানে ধর্মভিত্তিক শিক্ষার প্রচলন ছিল এবং সরকারি কাজে যেহেতু ফার্সি ভাষার চল ছিল, তাই ফার্সি শিক্ষার প্রতি মানুষের একটা ঝোঁক ছিল কাজের জন্য, আর বাকিটা ছিল সবটাই ধর্মশিক্ষা। তো সেই সমস্তই মাদ্রাসা প্রতিষ্ঠা বা বারাণসী সংস্কৃত কলেজ, এই সংস্কৃত এবং ফার্সির উন্নতির জন্যই এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু একটু অন্য ধারার। ফোর্ট উইলিয়াম কলেজ কি পাশ্চাত্য শিক্ষারই কেন্দ্র, কিন্তু ব্রিটেন থেকে যারা যে সমস্ত সিভিলিয়ান আমাদের দেশে আসতো, যারা আমাদের দেশকে শাসন করতো, প্রশাসনে বিভিন্ন পদে থাকতো, তো তারা আমাদের দেশ সম্পর্কে সেরকম বিশেষ কিছু জানতো না। তো তাদেরকে এই পাশ্চাত্য সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু ভারতীয়দের জন্য নয়। তো প্রথম যে উদ্যোগ, এই ভারতীয়দের শিক্ষার জন্য যে কিছু করতে হবে, এই উদ্যোগটা প্রথম ব্রিটিশ গ্রহণ করলো 1813 সালে, একটা চার্টার অ্যাক্ট। সেই চার্টার অ্যাক্ট কিন্তু কোম্পানি নয়, সেটি ব্রিটিশ পার্লামেন্ট এই চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করলো। তো সেই যে সনদ আইন, তাতে বিভিন্ন ধারা ছিল, বিভিন্ন রকম পরিবর্তনের কথা বলা হয়েছিল। তো তার একটি ধারায় বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার থেকে প্রত্যেক বছর 1,00,000 টাকা করে দান করবে। কিসের জন্য না, ভারতীয়দের জনশিক্ষার জন্য, ভারতীয়দের শিক্ষার জন্য। 1813 সালে টাকা বরাদ্দ হলো, তারপর 10 বছর পড়ে থাকলো সেই টাকা। 1823 সালে একটি কমিটি তৈরি হলো। কমিটিটার নাম হচ্ছে জনশিক্ষা কমিটি, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই কমিটি তারা ঠিক করলো যে টাকাটা দিয়ে কীভাবে শিক্ষা খাতে ব্যয় করা হবে না, তারা ঠিক করলো কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হবে। তখন রাজা রামমোহন রায়, তিনি তৎকালীন বড়লাট লর্ড আমহার্স্টকে একটি চিঠি লিখলেন এবং চিঠি লিখে তিনি সেই সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানালেন, লর্ড আমহার্স্টকে একটি চিঠি লিখে। তো এইভাবে এদেশে ওই যে 1,00,000 টাকা, সেটি প্রাচ্য খাতে না পাশ্চাত্য খাতে, কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব দেখা দিল, যে দ্বন্দ্বটিকে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক বা ইভ্যাঞ্জেলিক্যাল আন্দোলন বা মুভমেন্ট। এই বিতর্কের অবসান হতেও আবার সময় লাগলো 1823 থেকে। তারপর 1835 খ্রিস্টাব্দে কীভাবে না, লর্ড বেন্টিক বড়লাট, তার আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে, তিনি ওই মেকলেকে ওই জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত করলেন। তারপর এই জনশিক্ষা কমিটি তারা ওই প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষায় দুটি দলে বিভক্ত হয়ে বিতর্ক পরিচালনার পরে, আলাপ আলোচনার পরে, তারপর টমাস ব্যাবিংটন মেকলে তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব পেশ করলেন, যে প্রস্তাবটিকে বলা হয় মেকলের প্রস্তাব বা মেকলে মিনিটস। এই মেকলে মিনিটসের যিনি এই প্রস্তাবে যেটা বলা হলো সেটা হচ্ছে যে
পাশ্চাত্য শিক্ষায় সরকারি নীতি হিসেবে গণ্য হবে বা গণ্য করা উচিত। কারণ কি না, প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক, চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট। প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, অপবিত্র। এদেশে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে সেটা চুঁইয়ে পড়ে, মানে নিচু সমাজের নিচু স্তরের মানুষ পর্যন্ত সেটি পৌঁছে যাবে। তো লর্ড মেকলে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করতে গিয়ে এই যে বাছা বাছা শব্দগুলো ব্যবহার করলেন, তাতে কিন্তু প্রকারান্তরে ভারতীয়দেরকে অপমানই করা হলো, ভারতীয় সভ্যতাকে, শিক্ষাকে অপমান করা হলো। তার কারণ তিনি একদিকে বললেন যে এটি ছিল নিকৃষ্ট প্রাচ্যের যে শিক্ষা, তারপরে প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, একথা তিনি বললেন। তারপরে বললেন যে ইংল্যান্ডের একটি ভালো লাইব্রেরি, যে একটা ভর্তি বইতে যে জ্ঞান আছে তা সারা ভারতবর্ষের সাহিত্য, সমগ্র সাহিত্য এক জায়গা করলেও নাকি সেই জ্ঞানের সমতুল্য হবে না। তাছাড়াও তিনি তার যে উদ্দেশ্য ছিল, পাশ্চাত্য শিক্ষায় ভারতীয়দের ভালোর জন্য তিনি সুপারিশ করেননি, তার উদ্দেশ্য তিনি খোলাখুলি একদম ব্যক্ত করেছেন। বলেছেন রক্তবর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। কারা? না, ওই পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটলে একটা শ্রেণী তৈরি হবে, এক শ্রেণীর মানুষ যারা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে। তো সেই শ্রেণী হবে কি না, রক্তে বর্ণে ভারতীয় হবে, কিন্তু রুচি, মত, নৈতিকতা, বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। অর্থাৎ ইংরেজদের একটি তাবেদারি গোষ্ঠী তৈরি সুবিধা হবে। মানে এটি হচ্ছে ইংরেজ সরকারকে বোঝানো হলো যে কেন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা দরকার। শুধু কি এই ভারতীয় সভ্যতা নিকৃষ্ট, দুর্নীতিগ্রস্ত, সেগুলোকে মুক্ত করার জন্য? না, ব্রিটিশকে বলে তোমারও লাভ আছে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করলে। কারণ কি না, একটি তাবেদারি শ্রেণী তৈরি হবে যারা তোমাকে দীর্ঘদিন এদেশে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে। তো এই মেকলের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুসারে পাশ্চাত্য শিক্ষা খাতেই ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হলো। 1839 খ্রিস্টাব্দে একটি প্রস্তাব জমা পড়লো, অকল্যান্ড মিনিট বলে। তো সেই প্রস্তাবের মাধ্যমে সরকার প্রাচ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রাচ্য শিক্ষায়ও অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিল। তাহলে মেকলে মিনিটসের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা, তারপরে আবার প্রাচ্য শিক্ষাবাদীরাও যাতে হতাশ না হয়, তারা যাতে ব্রিটিশ বিরোধী না হয়ে পড়ে, এই জন্য অকল্যান্ড মিনিটের মাধ্যমে 4 বছরের মাথায় সেখানে বলা হলো পাশ্চাত্য শিক্ষাতেও ব্যয় করা হবে, প্রাচ্য শিক্ষা খাতেও ব্যয় করা হবে। এইবারে এই শিক্ষার যে প্রসার, সেই প্রসারটা, সংস্কার যেটা বলছিলাম, সংস্কারটা কি হলো তাহলে? সংস্কারটা হলো যে ভারতবর্ষে প্রচলিত যে টোল মাদ্রাসায় শিক্ষা, সেইখান থেকে আধুনিক বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদী পাশ্চাত্য শিক্ষার প্রচলন হলো। তো সেই পাশ্চাত্য শিক্ষার প্রচলনের জন্য যে বিভিন্ন উদ্যোগ, সরকারি এবং বেসরকারি উদ্যোগ, সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল, বেসরকারি ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ কারা কারা গ্রহণ করেছিল, সেগুলো আলোচনা করা দরকার। সরকারি যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে অর্থ বরাদ্দ করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন যে পাশ্চাত্য শিক্ষার কেন্দ্র, কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাই এলফিনস্টন কলেজ, এই সমস্ত বিভিন্ন কলেজ, স্কুল, এই সমস্ত প্রতিষ্ঠা করা হয়, অর্থ বরাদ্দ করা হয় স্কুলগুলোর জন্য। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যে মিশনারিরা, লন্ডন মিশনারি, চার্চ মিশনারি, ব্যাপটিস্ট মিশনারি, এরাও কিন্তু বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন স্কুল, কলেজ স্থাপন করে, পাঠ্যপুস্তক প্রণয়নের ব্যবস্থা করে। যেমন ধরো স্কটিশ মিশনারি প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ, তিনি কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। তারপরে হচ্ছে যে শ্রীরামপুরে ব্যাপটিস্ট যে মিশন, সেই ব্যাপটিস্ট মিশনের তারাও কিন্তু শ্রীরামপুর স্কুল, সেখানে কলেজ প্রতিষ্ঠা করে। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা হয়। এছাড়া ওই শ্রীরামপুর ত্রয়ী যাদের বলা হতো ব্যাপটিস্ট মিশনের, কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড, এই তিনজন মিলে তারা 126টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। এই বিদ্যালয়গুলিতেও ভারতীয়দের মধ্যে একটা আগ্রহ দেখা দেয়। কেন আগ্রহ দেখা দেয়? না, তারা দেখলো যে এই শিক্ষা গ্রহণ করলে তাহলে সরকারি চাকরি পেতে তাদের সুবিধা হবে। তো সেই জন্য তারাও এই সমস্ত স্কুলগুলোতে পড়াশোনা করতে শুরু করলো। এছাড়াও কিছু ব্যক্তিগত, আমাদের দেশেরই কিছু ব্যক্তিগত উদ্যোগে, যেমন রামমোহন রায়, তিনি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করলেন। তারপর 1815 খ্রিস্টাব্দে ওটা ছিল। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, এগুলো প্রতিষ্ঠিত হলো। হিন্দু কলেজ আবার পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে রূপান্তর ঘটলো। তারপর হচ্ছে ডেভিড হেয়ার, তিনি পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করলেন, যেটি হেয়ার স্কুল নামে পরিচিত। এছাড়া বিভিন্ন জায়গাতে ইংরেজি বিদ্যালয় স্থাপনের জন্য ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হলো।
ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার জন্য প্রতিষ্ঠা হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এছাড়া ওরিয়েন্টাল সেমিনারি নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন গৌরমোহন আঢ্য। তো এইভাবে কিন্তু দেশীয় আমাদের ব্যক্তিত্ব, খ্রিস্টান মিশনারি, বিদেশীয় যেমন ড্রিঙ্ক ওয়াটার বেথুন বলো কি ডেভিডিয়ার, বিদেশীয় ব্যক্তিত্ব, এই সকলের মিলে কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ভারতবর্ষে সেটি ঘটল। এবং 1854 খ্রিস্টাব্দে, 1835-এ যেমন মেকোলে মিনিটসের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা সরকারি নীতি হিসেবে ঘোষণা হলো, 1854 খ্রিস্টাব্দে আর একটি নির্দেশনামা, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড, তিনি একটি নির্দেশনামা বা সুপারিশপত্র পেশ করলেন। সেটিকেও কিন্তু বলা হয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ। এতে তিনি যে সুপারিশ করলেন তাতে বলা হলো যে একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করতে হবে, মানে শুধু শিক্ষা বিষয়কে দেখাশোনা করার জন্য একটি দপ্তর প্রতিষ্ঠা করতে হবে। তারপর কলকাতা, বোম্বাই, মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি করতে হবে। স্ত্রী শিক্ষার প্রসার ঘটাতে হবে। তো এইভাবে তিনি যে সুপারিশগুলো করলেন সে তার সুপারিশের ভিত্তিতেই কিন্তু 1857 সালে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। তারপর 1882 খ্রিস্টাব্দে লাহোর, এলাহাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। তো এইভাবে কিন্তু শিক্ষার অগ্রগতি ঘটলো। তার সাথে সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলা যায়, সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জের ঘোষণা। তিনি বলেছিলেন যে সরকারি চাকরি পেতে গেলে এখন থেকে এবার ইংরেজি ভাষার জ্ঞান আবশ্যক। তো তিনি যখন ঘোষণা করলেন, এতদিন পর্যন্ত ফার্সি শিখতো, যেহেতু সরকারি কাজ করে ফার্সি ভাষার ব্যবহার হতো, তো এবার থেকে যেহেতু সরকারি সমস্ত কাজকর্ম ইংরেজি ভাষাতেই চলবে, তাই মানুষের মধ্যে কিন্তু একটি আগ্রহ দেখা দিল ওই ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা লাভ করার। এখন সবশেষে একটি ছোট্ট কথা, সেটি হচ্ছে যে তাহলে এই যে কর্মযোগ্য ভারতবর্ষের ভারতবাসীদের এই পাশ্চাত্য শিক্ষার জন্য টাকা বরাদ্দ বলো কি এত আয়োজন, তাহলে ভারতীয়রা ইংরেজরা কি ভারতীয়দের এত ভালো চেয়েছিল? তারা কি চেয়েছিল যে ভারতীয়রা শিক্ষিত হোক, তাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা? একদম যে চায়নি তা নয়, কিন্তু চাওয়াটার পরিমাণ ছিল খুব কম। এটাকে বলা হয় ইতিহাসের অবচেতন উপাদান। আসলে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতেই চেয়েছিল। তাতে হয়েছে কি না, সুদূরপ্রসারীভাবে ভারতবর্ষের বা ভারতবাসীর একটি সেটি উপকারে লেগে যায়। এই পাশ্চাত্য শিক্ষার ফলে জাতীয়তা বোধ গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত কিনা ব্রিটিশের বিরুদ্ধেই আন্দোলনে প্রাণিত করে। ইতিহাসের অবচেতন উপাদান যেটা বলছেন, তারা কি চেয়েছিল আসলে ব্রিটিশ? তারা চেয়েছিল এখানে একদল কেরানি তৈরি করতে, যাদেরকে অল্প বেতনে সেই কেরানি, মানে শাসন ব্যবস্থা পরিচালনা করতে গেলে তো প্রচুর প্রশাসনিক লোক দরকার, তো উচ্চ পদাধিকারীদের ব্রিটেন থেকে নিয়ে আসা সম্ভব, কিন্তু এত যে কেরানি দরকার, সেই কেরানি ব্রিটেন থেকে আনতে গিয়ে তাদের যে খরচ হতো, তাতে কিন্তু তাদের আর্থিক লোকসান দেখা দিত। তো সেই জন্য তারা চেয়েছিল যে আরও বেশি লাভ করতে, ভারতীয়দের যদি একটুখানি ইংরেজি শিখিয়ে দেওয়া যায়, তাদের যদি অল্প স্বল্প শিখিয়ে কিছু কেরানির কাজ দেওয়া যায়, তাহলে কী হবে না, অল্প বেতনে তাদেরকে কাজে লাগানো যাবে। তো এই বিষয়ে একটি খুব সুন্দর গল্প আছে, যে তারা এমন শিক্ষা দিতে চেয়েছিল যে একদল কেরানি, তারা একটি অফিসে বসে আছেন, একজন ইংরেজ সাহেব সেখানে এসছেন, তারপর জিজ্ঞেস করেছেন সেখানে গিয়ে যে হ্যাভ ইউ এনি প্রবলেম? তো সেই কেরানিরা তারা জোরহাত করে নমস্কার করে তারপর সেই সাহেবকে বলেছিল, দ্য রুফ ইজ ফুটো, ওয়াটার ইজ টপ টপ টপ, অর্থাৎ ছাদটা ফুটো হয়ে গেছে, টপ টপ করে জল পড়ছে, সেটা ঠিক করতে হবে। তো তাতেই সাহেবরা খুশি আর কি, মানে এইটুকু এই ভাঙা ভাঙা ইংরেজিতেই তাদেরকে এই বোঝাতে পারবে, বেশি শিক্ষার তাদের প্রয়োজন নেই বলে তারা মনে করতো। ওই জন্য তাদের চুঁইয়ে পড়া নীতি, মানে ভারতবর্ষের আপামর জনসাধারণকে শিক্ষিত করার দায় তারা নিতে চায়নি। তারা চেয়েছিল কিছু মানুষকে শিক্ষিত করে দিয়ে তারপর সেখান থেকেই নাকি চুঁইয়ে পড়বে শিক্ষা, এবং তার ফলেই ভারতবর্ষের বাকি মানুষ সব শিখে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন কিন্তু ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে একটা বিপ্লব এনে দেয়। তার ফলে নবজাগরণের সৃষ্টি হয়, তার ফলে সামাজিক ক্ষেত্রে সংস্কার হয়, বিভিন্ন কুপ্রথা কুসংস্কার দূর হয়, ধর্মক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যে রক্ষণশীলতা, প্রতিক্রিয়াশীলতা, সেগুলো দূর হয়, উদারতা, মানবতা সেখানে ফিরে আসে। তো সেটি হচ্ছে ভারতবাসীর পরম প্রাপ্তি। এটা ছিল আজকের শিক্ষা সংস্কার, 19 শতকে মূলত বাংলা শিক্ষা সংস্কার।